বাংলাদেশের মানুষ ভারতে কেন যাবে? আমাকে একটা যুক্তি দিতে হবে। তো পার ক্যাপিটা ইনকাম ধরেন, জিডিপি ধরেন, পরিসংখ্যানের ভিতরে যান, কি অবস্থা যে 2023-24 বা 25 পর্যন্ত বলা যায় ভারতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,884, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,820। বাংলাদেশ কি মনে করে ভারতের চেয়ে এতই দরিদ্র? সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন যথারীতি দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, অনুষ্ঠানটা যেহেতু বিশ্ব সংযোগ, তারপরে আজকে যে সেন্সিটিভ বিষয়টা নিয়ে আমি আলাপ করবো, এটাতে বাংলাদেশ জড়িত ঠিক না, বাংলাদেশ ভিকটিম। আপনার মনে আছে আপনার বাংলাদেশ ভিকটিম না বলে আমরা বলতে পারি যে এই অঞ্চলের মুসলমান ভিকটিম। আপনার অত্যন্ত দুঃখজনক যে আজকে ঈদের পর দিন আমরা কথা বলছি, আমরা জানি না যে এই যে আসামের মুসলমানরা বা ভারতের বিভিন্ন জায়গা থেকে যে পুশব্যাক করা হচ্ছে আর কি, পুশিং করা হচ্ছে, পুশিংয়ের নামে তাদের উপরে একটা নির্মম অত্যাচার চালানো হচ্ছে রাজনৈতিক কারণে। মূলত এটা তাদের যে ঈদের আনন্দকে আসলে বিষাদে পরিণত করছে। আমাদের মতো যারা আমরা ঈদ পালন করতে পারতেছি বাংলাদেশে ভালোভাবে, আমরা চিন্তা করতেছি যে এই যে আসাম সহ ভারতের বিভিন্ন অংশে একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুসলিমদেরকে মানে বাংলাদেশি বলে চিহ্নিত করে ফেরত পাঠাতে হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, দর্শকরাও দেখবেন যে আসলে রাতের অন্ধকারে পুলিশ যাচ্ছে, সেখান থেকে বাসার থেকে লোকজনকে নিয়ে আসতেছে যারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, কিন্তু তাদের অপরাধ হলো তারা মুসলিম। এখন দেখা যাচ্ছে এর মধ্যে স্কুল শিক্ষক আছেন, বয়স্ক ভদ্রলোক আছেন, এমন লোক আছেন যারা একটু মানসিকভাবে ঠিক স্থিতিশীল না, এরকম লোককেও মানে আমি পরে দেখলাম যে এরকম অনেককে পুলিশ উঠায় নিয়ে যাচ্ছে, তাদেরকে পুশিং করা হচ্ছে বাংলাদেশে, যে তোমাদের ওইটাই তোমাদের রাষ্ট্রীয়ভাবে একটা বলা হচ্ছে। বলা হওয়ার পরে আবার বাংলাদেশের তরফ থেকে যখন বলা হচ্ছে যারা ভারতীয়, তখন তাদেরকে ফেরত নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু লোক মিসিং হয়ে যাচ্ছে, যে মানুষকে মানে মানুষ হিসাবে আসলে এখানে ভারত সরকার ট্রিট করতেছে না। এবং এটা যে জিনিসটা দেখেন, এই যে পুশ ইন এবং পুশ ব্যাক এর খেলা মানুষের যে জীবনের উপরে, বিশেষ করে এই ভারতীয় মুসলিমদের জীবনে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, এইটা নিয়ে কিছু কিছু মানবাধিকার কর্মী কথা বলে। ভারত সাধারণত যে জিনিসটা বলতে চায় সেটা হচ্ছে, দেখেন কতটা মানে অস্বস্তিকর এবং কতটা খারাপ যে আমরা অত্যাচার করি আমাদের দেশের সংখ্যালঘুদেরকে, এই সমস্যা করা হয়, অথচ তারা নিজেরা কাজটা করতেছে মানে পুশিং করার জন্য, বাংলাদেশকে কিছুটা ব্যতিব্যস্ত রাখা, রাজনৈতিক ভাবে কিছুটা চুলকানি দেওয়ার মতো বিষয়টা। এই পুশিংয়ের খেলাটা নতুন কোনো কিছু বের করতে পারে নাই, আগেও পুশিং করতো, এখনো আবার পুশিং শুরু করে দিচ্ছে। এবং এটার জন্য মনে করেন যে কত মানুষ, আমি দেখতেছিলাম যে একজন মনে করেন স্কুলের টিচার, তারা মনে করেন যে আপনার তাকে পুশিং করে দেওয়া। আচ্ছা, আমার হাতে বিবিসির একটা রিপোর্ট আছে, আমি একটু অল্প একটু আপনাকে পড়ে শুনি। কাশ্মীরের পহেলগামে 22 তারিখে এপ্রিলে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে কথিত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করে বিতরণের বিশেষ অভিযান। গুজরাট থেকে শুরু হয়ে এই অভিযান ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং শেষ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের আসাম। আপনি যে কথাটা বলছেন শুধু পশ্চিমবঙ্গে না, গুজরাটে প্রায় 6,500 মানুষকে আটক করা হলো শেষমেশ। মাত্র 450 জনকে বাংলাদেশ হিসেবে শনাক্ত করা সম্ভব হয়। আসামে এই অভিযান আরো জটিল ও বিতর্কিত রূপ নিয়েছে। আসামটাই মূলত টার্গেটে যে মাল মানে এই যে মুর্শিদাবাদ জেলা, এই সমস্ত জায়গায় মানে এমনও কথা হচ্ছে, মানে অদ্ভুত মুর্শিদাবাদের মানুষজনকে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি মুর্শিদাবাদ বাংলাদেশ নিয়ে নে, এই টাইপের কথা হচ্ছে। তা এখন বিষয়টা তো আসলে হচ্ছে কি, যে এই যে সীমানা নির্ধারণ, একটা দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার মধ্যে আসলে যে সমস্যা কিছু কিছু ছিল, সেগুলির তো বিস্ফোরার মতো কিছুদিন পর করে দিয়েছিল
এই জিনিসটা যে করে গেছিল তারা জানতো যে এটা নিয়ে কিছুদিন পরে পরে এই জিনিসগুলি আবার ফোড়ার মতো আঘাত বড় হয়ে দেখা দেবে, যন্ত্রণা দেবে। সেই যন্ত্রণাগুলি দিচ্ছে। এই ব্রিটিশদের যে কৌশল সেটা কাজে লাগছে, তারা খুব ভালোভাবে এই কাজটা করতে পারছে। কিন্তু এই দেশের রাজনীতিবিদরা, মানে এই দেশ বলতে যে এই উপমহাদেশের ভারতীয় রাজনীতিবিদদের ভিতরে এই দায়িত্বশীলতার জায়গাটা নাই যে এইটাকে আমরা আর বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাব না। আসলে তাদের নিজস্ব যখন কোনো রকম কোনো মানে থাকে না, মানে ক্যারিসমেটিক একটা জায়গা থাকে না, যে ওইটার উপরে ভিত্তি করে, ওই আদর্শের উপরে ভিত্তি করে তারা রাজনীতিটা করবে, তখন তারা এই ধরনের ইস্যু তৈরি করতে চায়। কারণ তাদের তো ওই মন মানসিকতায় মোদির মধ্যে বা বিজেপির নেতাদের ভিতরে একটা মানে ওই যে সাম্প্রদায়িকতাটাকে ইস্যু করা ছাড়া তাদের কাছে তো কোনো ইস্যু নাই। ভারতকে আপনি মনে করেন তারা বলতেছে কি যে বাংলাদেশিরা ওইখানে যায়। আমি আজকের আলোচনাটা বেশি দীর্ঘায়িত করবো না, আমি একটা সিম্পল কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতে কেন যাবে, আমাকে একটা যুক্তি দিতে হবে। তো পার ক্যাপিটা ইনকাম ধরেন, জিডিপি ধরেন, পরিসংখ্যানের ভিতরে যান, কি অবস্থা যে 2023-24 বা 25 পর্যন্ত বলা যায় ভারতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,884। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কি ভারত কখনো চিন্তা করে দেখছে? বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,820। বাংলাদেশ কি মনে করে ভারতের চেয়ে এতই দরিদ্র? আমি বলি শ্রীলঙ্কার পার ক্যাপিটা ইনকাম কত? $3,800 মতো ডলারের মতো। আপনি বাংলাদেশের মানুষ কোন কারণে, কোনো কারণ ছাড়া ভারতে যাবে? বিষয়টা যেটা হয়েছে সেটা হলো যে ঐতিহাসিকভাবে এটা একটা দেশ ছিল, যখন দেশটা ভাগ হয় কিছু আত্মীয় ভারতের আসামে রয়ে গেছে। আমার নিজের শাশুড়ি, তাদের মধ্যে 5 বোনের মধ্যে 2 বোন বাংলাদেশে বিয়ে হয়েছিল মানে ওই সময়ে, আর 3 জন এখনো আসামে রয়ে গেছে। আমার শাশুড়িকে আমার ছেলে মাঝে মাঝে খোঁচা দেয় যে তোমার বাড়ি তো ইন্ডিয়া, তুমি এই দেশে থাকো কেন? এখন বাংলাদেশের পুলিশ যদি ধরে তাকে বলে যে তোমার জন্ম আসামে, তুমি আসামে হয়, এটা হইলো? তো এই যে ঘটনাগুলি পারিবারিক, আপনি হিসেব করে দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অবশ্যই। আমি সাতক্ষীরা সীমান্তে গেছি, বগুড়া সীমান্তে গেছি, সেখানে দেখা গেল কি 3 ভাই রয়েছে ওই পারে, মানে ভারতীয় অংশে, 2 ভাই এই পারে। তারা বহু আগে আসছে, দেশ ভাগ আগেই তারা আসছে, তারা মানে তাদের পূর্বপুরুষরা। তো চাস্তো ভাইটা তখন বিয়ে টিয়ে হয়, তখন তারা যায় অনুষ্ঠানে যোগ দেয়, এগুলি করে। তো একটা দেশ ছিল, এই জিনিসগুলি তো এগুলি একটা সেটেল একটা জিনিস ছিল, সেটেল। এগুলি নিয়ে তো আসলে রাজনীতি করতে না হইলে এগুলো লাগবে না। মানে যত রকমের সামাজিক অনাচার, অবিচার যা কিছু আছে, নিউজগুলি আপনি আন্তর্জাতিক মিডিয়াতে খেয়াল করবেন, শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশি মিডিয়াতেও সেগুলি প্রকাশ করে। এবং আমি ওই শিরোনাম দেখেই ধরে নেই যেটা ভারতে ঘটছে। বিশ্বাস করবেন না, গত 2-3 বছর যাবত যতবার আমি গেস করছি এটা ভারতে ঘটছে, ততবারই দেখা গেছে এটা ভারতের অমুক জায়গায়, উত্তরাখণ্ড অমুক জায়গায়, এই জায়গায় দিল্লির প্রান্তে, এই জায়গাগুলিতে এই সমস্ত সামাজিক অনাচার, অবিচার, কুসংস্কার, পুরনো রীতি, এই যে বিষয়গুলি আছে সবগুলি ভারত। তো সেই জায়গাটাতে বাংলাদেশে তাদের দেশের মুসলমান, আমরা ধর্মের ভিত্তিতে এই মুসলিম হইলেই তোমরা বাংলাদেশে যাও, হ্যাঁ বাংলাদেশে যাও, এই জায়গাগুলি করে। এখন বাংলাদেশ মানে এই যে জিনিসগুলিকে আমাদের উপদেষ্টা ভালো বলছে যে এটা তো আসলে ধাক্কা থাকি তো এটা তো করে সম্ভব না, মানে পুশিং যদি করে সেটা তো আটকানো সম্ভব না। এত সীমান্ত জুড়ে পুরোটা যে মানে বিজিবি টহল দিয়ে দেবে এরকম তো সম্ভব না, সীমান্ত বিশাল এরিয়া জুড়ে। তো তারা যদি এটা করার জন্য করে, সেটা তো আসলে ওইভাবে সম্ভব না, আটকানো সম্ভব না। আলাপ আলোচনার মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সেটা করতে হবে, সমাধান করতে হবে। তো যাই হোক, আমার কথা হলো যে আজকে ঈদের দিনে মুসলিমদের একটা ঈদ, বিশেষ করে ভারতীয় মুসলিমরা তারা অনেক কষ্টেই আছে, বড় বুঝেই যায় যে ভারতীয় সরকারের এই নীতিগত কারণে রাজনৈতিক ভাবে অন্য রাজনৈতিক দলগুলিও যে খুব স্ট্রং সাপোর্ট দিচ্ছে বা এটা নিয়ে খুব হচ্ছে, তাও না, প্রতিবাদী করতেছে তাও না। তো প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি। ঈদের পরদিন আজকে একটা দুঃখের সংবাদই আমরা নিয়ে কথা বললাম। আমরা আশা করব মানুষের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা সবাই ভালো ঈদ উদযাপন করতে পারবো। আমরা যখন ঈদ উদযাপন করি তখন আমরা চাইবো যে ভারতীয় মুসলিমরা যেন ঈদের আনন্দটাকে সেইভাবে উদযাপন করতে পারে, যদিও হয়তো বা এইবার সেটা সম্ভব হচ্ছে না। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমরা শেষ করি। ঈদ।